গল্প অবশেষে তোমায় হলো পাওয়া। লেখায় তামান্না ইসলাম। কথা, আমি আপনাকে বিয়ে করতে পারবো না মিস্টার মুয়াজ। আমি নিজের একটা আলাদা পরিচিতি করতে চাই, নিজের ক্যারিয়ার করতে চাই। আমার পক্ষে সম্ভব নয় এখন কোন রকম বিয়ে করা। আর আমার বয়ফ্রেন্ড আছে, তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। কফির কাপে চুমুক দিতে দিতে সামনে চেয়ারে বসে থাকা রমণীর কথাগুলো মন দিয়ে শুনছে বিশিষ্ট ব্যবসায়ী সাদ ইবনে মুয়াজ। আপনি প্লিজ এই বিষয় এখানেই বন্ধ করে দিন। আমি কিছুতেই আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত নয়। এবারও আগের মতোই চুপ করে বসে কফির কাপে চুমুক দিয়ে যাচ্ছে সাদ। এতে যেন সামনে বসে থাকা রমণীর রাগ মাথা চাড়া দিয়ে উঠল। আমি কি বলেছি আপনি কি শুনতে পারছেন না মিস্টার মুয়াজ? আমার কথার কোনো উত্তর না দিয়ে এমন চুপ করে বসে আছেন কেন? আপনি বিয়েটা ভেঙে দিবেন আশা করি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে চেয়ার থেকে উঠতে চলে যেতে গিয়েও আবার পিছন ফিরে তাকিয়ে সাদের কথাগুলো রাগে গদগদ করতে করতে শুনে নিল। মিস, আমি আপনাকে বিয়ে করব। আপনি মানে আপনি, সেটা অন্য কেউ না। আর আপনার বলে শেষ কথা কতটা সত্য সেটা যাচাই করে এসেছে মিস। আর নিজেকে তৈরি করুন মিস থেকে মিসেস সাদ ইবনে মুয়াজ হওয়ার। আমি আপনাকে বিয়ে করব না। না মানে না। আপনাকে তো আমি। নিজের কথাগুলো শেষ করতে পারল না রমণী। তার আগেই হাতের সেলফোনটি বেজে উঠল। এতে যেন আরো বিরক্ত হয়ে উঠল রমণী। বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে কানে ধরতেই মহাবিরক্ত হয়ে গেল সে। আবে তোরে বলেছিলাম না এই বেড়ার সাথে প্রেম করতে যাস না। এখন হলো তো, সে তো অন্য একজনকে নিয়ে ফুস। আরে রাখো তোর প্যান্টান, আসছি আমি। ওই বেড়াকে সামনে পেয়ে নিয়ে একবার। এখন ফোন রাখো, আমি আসছি। কথাটা বলে ফোন কেটে দিয়ে সামনে তাকাতেই দেখলো মুয়াজ গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। মুয়াজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একটা ধমক দিয়ে সেখান থেকে চলে গেল রমণীটি। ফোনের ওপাশের ব্যক্তির উপরে রাগ সামনের ব্যক্তির উপর ঝেড়ে চলে গেল সেটা বুঝতে সময় লাগলো না সাদের। আপনি যত যাই করেন না কেন মিস, আপনাকে বিয়ে তো আমাকে করতেই হবে, সাথে ভালোই আমাকেই বাসবেন। বিড়বিড় করে কথাটা বিল মিটিয়ে কফি শপ থেকে চলে গেল সাদ। এই কথা দেখ না, রাজ আমার সাথে এমন চিটিং করতে পারলো। আমি তো ওরে সত্যি কত ভালোবাসি। আমাকে ছেড়ে ওই রাইসার সাথে রিলেশন করছে। কথাটা বলেই ফ্যাচ ফ্যাচ করে কান্না করে দিল কণা। তোরে কতবার বলেছিলাম ওই বেড়া রাজের সাথে যাস না, শুনলি না আমার কথা, এবার মজা বলছে। পাশ থেকে বিরক্ত নিয়ে কথাটা বলল মিম। এতে কান্নার জোর আরো বেড়ে গেল। কি হয়েছে, এই মাইয়া এমন মরা কান্না শুরু করেছে কেন? সবকিছু শুনেও এমন করে বলতে পারলি তুই আমাকে? তুই না আমার বেস্ট ফ্রেন্ড। আহা, এছে আমার বেস্ট ফ্রেন্ড। তোকে যখন আমরা বলেছিলাম রাজ ভালো ছেলে না, সে অনেক মেয়ের সাথে এমন করে, তখন তো বেস্ট ফ্রেন্ডের থেকে রাজ বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছিল। এখন মনে হয়েছে আমরা তোমার বেস্ট ফ্রেন্ড। কণার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পিঞ্চ মেরে কথাটা বলল কথা। এতে কণা কান্না ভুলে গিয়ে গাল ফুলিয়ে বসে রইল। আমি এই রাজফাটকে ছাড়বো না। আমার সাথে চিটিং করা, আবার আমার ভোলা ভালা চেহারার সুযোগ নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। শুধু একবার সামনে পাই, রাজের বাচ্চা রাজ তুই শেষ। এবার দেখবি তোর কি হাল করি। দোস্ত, তোরা আমাকে সাহায্য করবি তো? প্রথম কথাগুলো নিজে নিজে বলে শেষ কথাগুলো কথা আর মিমকে উদ্দেশ্য করে বলল কণা। হয়েছে, এবার একটু বুকে আয়। কথাটা বলতেই মিম আর কণা দুইজনেই কথাকে জড়িয়ে ধরল। এখন এইসব ছাড়, কথা তুই বল। কথা হয়েছে ওনার সাথে? আর কি বলেছে? বিয়ে করবে না বলেছে। কথাকে ছেড়ে দিয়ে কথাটা বলল মিম। ওরা দুইজন আগে থেকেই জানতো যে কথা আজকে মুয়াজের সাথে দেখা করতে যাবে। আর কেন যাবে সেই কারণও জানতো। হ্যাঁ, কথা হয়েছে, কিন্তু ওনার ভাবভঙ্গি দেখে বোঝা যায়নি কিছুই। তবে আমি বলে দিয়েছি আমি উনাকে বিয়ে করতে পারবো না। আর উনি আমার ব্যাপারে। এই কথা উনি যদি তোর মামির কাছে এখন সবকিছু বলে দেয় তাহলে? কথাকে কথা শেষ করতে না দিয়ে পাশ থেকে কথাটা বলল কণা। যদিও আগে থেকেই এইটা মস্তিষ্কে ছিল, কিন্তু মুয়াজের উপর একটু হলেও বিশ্বাস আছে। কিন্তু এখন তার কথা শুনে মনে হচ্ছে না বিশ্বাস করা ঠিক হয়েছে। মনে হয় না কিছু বলবে। উনাকে দেখে তো তেমন কিছু মনে হয়নি, কিন্তু কিন্তু কি যদি বলে দেয় সেই কথা ভাবছিস?
আচ্ছা শুন, আমাকে এখন যেতে হবে। আর মন খারাপ করিস না, ওই ওকাম্মার আজকে একবার পাই, এমন হাল করবো না যে আর কখনো কোনো মেয়ের সাথে প্রেম করার ইচ্ছেও থাকবে না। কথাটা বলেই মিম আর কনেকে বিদায় দিয়ে চলে গেল। কথা, নবাব যদি আজকে আসুক একবার, আমার থেকে লুকিয়ে গেছে বিয়েতে না করতে। জন্মের পর তো মা বাপ দুইজনেরই গিলা খাইয়া এই মামার ঘাড়ে এসে জুড়ে বসো। ছোট থেকে খাওয়া পড়িয়ে বড় করলাম আর এখনই ক্যার করে। আজকে আসুক বাড়িতে, এত বড় ঘর থেকে সম্বন্ধ আসছে আর উনি আসছে বাড়া ভাতে ছাই দিতে। মুখপুরি নিজের ভালোর জন্য এত বড় ঘরে বিয়ে দিতেছি আর উনি আসছে বিয়ে ভাঙতে। আমিও দেখি কি করে এই বিয়ে ভাঙতে পারে। বিকালের নাস্তা বানাতে বানাতে রান্নাঘর থেকে কথাগুলো বলছিল আমেনা বেগম। এই নিয়ে 5 বার কথাগুলো বললেন তিনি। উফ আমেনা, কি শুরু করলে তুমি? মেয়েটাকে আসতে দাও, বাড়িতে ফিরলে তখন জেনে নিও কেন এমন করেছে। বিকালে ড্রয়িং রুমে বসে বসে পরীক্ষার খাতা দেখছিল রুমান সাহেব, কিন্তু নিজের স্ত্রীর মুখে এক কথা 5 বার শুনতে শুনতে বিরক্ত হয়ে কথাটা বললেন তিনি। কিন্তু এতেই যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ হয়ে গেল। কি শুরু আমি করেছি, নাকি তোমার আদরের ভাগ্নি করেছে? এত ভালো ছেলেকে কিনা না করে দিছে। আচ্ছা আগে কথা বাড়ি ফিরুক, তারপর না হয় ওর সাথে কথা বলে নিও। কথাটা বলেই রুমান সাহেব আবার খাতা দেখা মন দিলেন, আর আমেনা বেগম ও চুপচাপ নাস্তা রেডি করতে লাগলেন। তা শুনলাম তুমি নাকি কাউকে ভালোবাসো? কণা আর মিমের থেকে চলে আসার পথে সম্পূর্ণ রাস্তা নমুনা হয়ে ভেবে এসেছে যে মোয়াল সবকিছু জানিয়ে দিয়েছে, নাকি দেয়নি? যদি দিয়ে থাকে তাহলে এত সময় মামি ফোন করে ফেলার, কিন্তু এখনো যখন ফোন করেনি তার মানে বলেনি। কিন্তু তখন মলজের বাঁকা চাহনি আর বলে সেই কথাগুলো, উফ কিছুই বুঝতে পারছি না। আপনি নামবেন না? চলে আসছি তো। রিক্সাওয়ালার কথায় নিজ ভাবনা থেকে বের হয়ে দেখে সত্যি বাড়ির সামনে চলে এসেছে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সবার আগে সময় দেখে নিল। কথা, এখন বিকেল 5:30 বাজে। মামি এখন ছাদে থাকবে তার প্রিয় গাছগুলোতে পানি দিতে, আর ছাদে যাওয়া মানে পাশের বাড়ির রুমা আন্টির সাথে আড্ডা দেওয়া। যাক ভালো হয়েছে, এই সুযোগে রুমে চলে যেতে পারবো। কথাটা বলে বাড়ির ভিতরে প্রবেশ করতেই সবকিছু সত্যি প্রমাণ হলো। কোনো কিছু আর না ভেবেই কথা নিজ রুমে চলে গেল। বাবা, তোমার এই কালো পোশাকের জন্য মৃত্যু হয়েছিল না? আমিও তোমার এই কালো পোশাকেই তোমার অপরাধীদের শাস্তি দিব বাবা। তাদের শাস্তি দেওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করতে প্রস্তুত, কিন্তু আমি তোমার অপরাধীদের শাস্তি ঠিক দিব। নিজের বাবার ছবির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে নিজ রুম থেকে বের হয়ে গেল। কথা, এখন কিছু খাওয়া দরকার। নিজ ভাবনা মতোই রুম থেকে বের হয়ে কিচেন গিয়ে দেখে মামি আগে থেকে সিনারা, পুরি সহ আরো কিছু স্ন্যাক বানিয়ে রেখেছে। কিন্তু শুধু সিনারা বা পুরি ভালো লাগে না বলে 1 কাপ গরম দুধ চা নিয়ে বের হয়ে যায় কিচেন থেকে। কি রে, মাথা ব্যথা করছে? চা খাওয়ার মাঝে পিছনে থেকে কেউ কথাটা বলতে পিছনে তাকিয়ে দেখে রুমান সাহেব বাইরে থেকে ফিরছেন। এই সময় প্রতিদিন রুমান সাহেব হাঁটতে বের হয়, তাই এখন তাকে দেখে বেশি কিছু ভাবলো না। কথা, হ্যাঁ মামু, একটু মাথাটা ধরেছে। মাথাটা কেন ধরেছে জানতে পারি? তাই শুনলাম তুমি নাকি কাউকে ভালোবাসো, তার জন্য কি মাথা ব্যথা? রুমান সাহেবকে কথাটা বলে চায়ের কাপে চুমুক দিয়েছে মাত্রই মিসেস আমেনা বেগম কথা বলতে চা নাকে মুখে হয়ে কাশি উঠে যায় কথার। রুমান সাহেবের পিছনে যে মিসেস আমেনা বেগম ছিলেন সেটা লক্ষ্য করেনি কথা, তাই তো কথাটা শুনেই কাশি উঠে গেল। তুমিও না দেখছো মেয়েটা খাচ্ছে, আর তুমিও এখন এই কথাগুলো বলছো? উফ মামু, তুমি চুপ করো তো, আমার মাথা ব্যথা করছে। আমি রুমে চলে গেলাম। রুমান সাহেব আর কথা নিজেরা নিজেদের কথা শেষ করে যে যার মতো চলে গেল, আর আমেনা বেগম সেখানেই বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কান্না দেখে গেল। হেই মোয়াজ বেবি, কোথায় ছিলে তুমি আজকে? আমি তো তোমার অফিসে গিয়ে ফিরে এসেছি। ড্রয়িং রুমে পা রাখতে না রাখতেই কারণ একা সরে কানে আসে। ড্রয়িং রুমে ভালো করে চোখ বুলাতেই দেখতে পাই মিসেস আরাফাতের পাশে বসে আছে লিজা। মূলত সেই মোয়াজকে দেখে কথাগুলো বলেছে। মিসেস আরাফাত, আপনার বোনের মেয়েকে বলে দিবেন আমার সাথে কথা বলতে হলে ঠিকভাবে কথা বলতে। আমি 6-7 মাসের কোনো বাচ্চা নয় যে আমাকে বেবি বলবে।
আর তাকে খুশির খবর দিয়ে দিবেন। থাক, আপনার দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। মনি, মোয়াজ কিসের কথা বলছে? কিসের খুশির খবর? মোয়াজের মুখে খুশির খবর শুনে মিসেস আরাফাতকে প্রশ্ন করে লিজা। আরে লিজা, তুমি জানো না? তোমার মনি তোমাকে কিছু বলেনি? একটু অপেক্ষা করো। এই চুমকি ফ্রিজে সন্দেশ আছে না, সেগুলো নিয়ে আসো। আর আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানীয় নিয়ে আসবে। প্রথম কথাগুলো লিজাকে উদ্দেশ্য করে বললেও শেষ কথাগুলো বাড়ির সহকর্মী চুমকিকে হাত ছেড়ে ডেকে কথাগুলো বললে লিজা আর মিসেস আরাফাতের মুখোমুখি সোফায় বসলো। আমার বিয়ে লিজা? বিয়ে? তোমার বিয়ে? ওয়াও মনি, তুমি আমাকে সারপ্রাইজ দিবে বলে আমাকে কিছু জানানি, তাই না? মনি, এইটা সত্যি অনেক বড় সারপ্রাইজ ছিল। লাভ ইউ মনি। বিয়ের কথা বলতেই অতিমাত্রায় এক্সাইটেড হয়ে মিসেস আরাফাতকে কথাগুলো বলে পাশ থেকে জড়িয়ে ধরল লিজা। আরে লিজা, আমার সম্পূর্ণ কথা শুনবে তো? হ্যাঁ বলো, হাসি মুখে মোয়াজকে বলতে বলল লিজা। তার এক্সাইটমেন্ট দেখে মোয়াজ মুচকি এসে একবার মিসেস আরাফাতের দিকে তাকাতেই তার রাগি ফেস দেখে হাসির পরিমাণ বেড়ে গেল। আমি কি বলেছি তোমার আর আমার বিয়ের কথা? তোমার মতো উগ্র, অহংকারী, লোভী আর ন্যাকা মেয়েকে বিয়ে করতে যাবে এই সাদ ইবনে মোয়াজ? আমি যাকে বিয়ে করছি সে আমার মতোই। মোয়াজ, কিভাবে কথা বলছো তুমি? ঠিক করে কথা বলো। তুমি লিজাকে অপমান করছো কেন? আমার সাথে উঁচু গলায় কথা বলবেন না মিসেস আরাফাত। আপনার বোনের মেয়েকে আমার আশেপাশে আসার জন্য বারণ করে দিবেন। আর হ্যাঁ, লিজা সন্দেশগুলো খেয়ে উঠবে। আমার অপচয় করা পছন্দ নয়। লিজা এবং মিসেস আরাফাতকে কথাগুলো বলে ড্রয়িং রুম থেকে উপরে চলে গেল মোয়াজ। মনি, তুমি আমার সাথে এইটা করতে পারলে? তুমি বলেছিলে মোয়াজের সাথে আমার বিয়ে দিবে। মনি, আমি মোয়াজকে ভালোবাসি। আমি মোয়াজকে ছাড়া বাঁচব না মনি। আর লিজা, আমাকে সবকিছু ভাবতে দাও। আমি যখন বলেছি তুমি এই বাড়ির বউ হবে, তাহলে তুমিই হবে। ওই থার্ড ক্লাস মেয়েকে এই বাড়ির বউ আমি কিছুতেই হতে দিব না। মিসেস আরাফাত লিজাকে কথাগুলো বলে কাউকে ফোন করতে করতে সেখান থেকে চলে গেল। কথা, তুই আমার কথা কেন শুনিস না বলতো? মোয়াজ কত ভালো ছেলে, নাম করা ব্যবসায়ী, তোকে অনেক সুখে রাখবে। কথার মাথায় তেল দিয়ে দিতে দিতে কথাগুলো বলছিল আমিনা বেগম। মামিমা, তুমি তো জানো আমি নিজের পরিচিতি করতে চাই। বাবার মতো একজন সৎ অ্যাডভোকেট হতে চাই। আমি এখন বিয়ে করতে পারবো না মামিমা। তোকে কতবার বলেছি এই উকালতির ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে। ওরে যদি তোকেও আপা আর দুলাভাইয়ের মতো। আমিনা বেগম নিজ কথা সম্পূর্ণ শেষ না করেই কথাকে জড়িয়ে ধরল। আমার কিছু হবে না মামিমা। তুমি আর মামা আছো তো আমার সাথে। মামিমা, তুমি এই মাঝে মাঝে রিনা খান থেকে সাবানা হয়ে যাবে না তো? তোমাকে রিনা খানেই ভালো লাগে। কথাটা বলেই দুইজনেই এসে উঠল। দুজনে আরো কিছু সময় গল্প করে নিজ নিজ রুমে চলে গেল। কি রে মোয়াজ সাহেব, কি কি বলছে বললি না তো? মিষ্টির মোয়া সবকিছু বলেছে। ওনাকে বিশ্বাস করা উচিত হয়নি। যাই হোক, আমি সব ডিটেলস বের করেছি। তুই বাসায় নিচে ওয়েট কর, আমি 1 ঘন্টার মাঝে আসছি। আর শোন, রিয়াদকে আসতে বলিস। ফোনের ওপাশে মিমকে সবকিছু বলে দিয়ে চুপ চুপ বাসা থেকে বের হয়ে যায় কথা। কথাকে তুমি একটু বোঝাবে? এই মেয়েটা আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। যদি ওর কিছু হয়ে যায়। রুমের রাখা জগের পানি শেষ হয়ে যাওয়া পানি নিতে রুম থেকে বের হয়েছিল আমিনা বেগম। তখনই কথাকে বাসা থেকে বের হয়ে যেতে দেখে নেন তিনি। রুমে এসে স্বামীকে কথাগুলো বলেই আসলে চোখ মুছে নিলেন। কথা কি আর আমাদের কথা শুনবে? সে তো তার বাবার খুনিদের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে আছে। রুমান সাহেবের কথার প্রেক্ষিতে আর কিছু বললেন না আমিনা বেগম। চুপচাপ পাশ ফিরে শুয়ে রইলেন। আপনি এখানে? রাত 12:50 মিমের বাসার নিচে অপেক্ষারত কথা এবং রিয়াদ। মিমের এখনো আসার খবর নেই। এই রিয়াদ মিমকে ফোন দিত। সবসময় দেরি করবে সব কাজেই। বলেছি বাসার নিচে এসে অপেক্ষা করতে, আর এখন আমাকেই অপেক্ষা করতে হচ্ছে। মিমের আসতে দেরি দেখে বিরক্ত হয়ে রিয়াদকে কথাগুলো বলছিল কথা। আর ফোন করতে হবে না, আমি চলে এসেছি। আর এই হিডেন ক্যামেরা খুঁজে পাচ্ছিলাম না। ছোট হিডেন ক্যামেরা কুর্তার বোতামে সেট করতে করতে বলল মিম।
ঠিক আছে, এবার তাড়াতাড়ি গাড়িতে উঠো। কথা আর মিমকে তাড়া দিয়ে রিয়া ড্রাইভিং সিটে বসে পড়ল। রাত 1:30। এত রাতে সবাই নিজ নিজ ঘরে আমার ঘরে ঘুম আসছে। রাস্তায় থাকা কুকুরগুলো ঘুমিয়ে আছে। আকাশে তালার মতো মতো চাঁদ। পাশে মেঘরে ছুটে চলেছে। দূরপাল্লের ট্রাক দুই একটা যাচ্ছে রাস্তা দিয়ে। এমনি সময় কেউ একজন একটি একতলা বাড়ির সামনে গাড়ি থামাতেই রাস্তায় শুয়ে থাকা কুকুরগুলো উঠে যায়। গাড়ি থেকে নামা ব্যক্তির ছায়ামূর্তি দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে শুরু করলো। লোকটা একবার কুকুরগুলোর দিকে তাকিয়ে সামনে থাকা বাড়ির দিকে পা বাড়ায়। আপনি এখানে? তাও আবার এত রাতে? আসুন, ভেতরে আসুন। লোকটি কলিং বেল বাজাতেই একজন বৃদ্ধ বয়স্ক লোক এসে দরজা খুলে দিল। বৃদ্ধ লোকটির কথা শুনে মনে হলো দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা লোকটা পরিচিত কেউ, কিন্তু এত রাতে তাকে এখানে আশা করেননি তিনি। তবুও পরিচিত কেউ বলে সৌজন্যের খাতিরে কথাগুলো বললেন। লোকটাও আর কিছু না বলে বৃদ্ধ লোকটির আগেই ঘরের ভেতর প্রবেশ করলো। আর বৃদ্ধ লোকটি একবার বাহিরে উকি দিয়ে চারপাশ ভালো করে দেখে ঘরের দরজা দিয়ে চলে গেল। জি, আপনি এত রাতে আমার বাড়িতে? অনেক ভালো আছো দেখছি। তা তোমার স্ত্রী, সন্তানরা কোথায়? আমার স্ত্রী বাপের বাড়িতে গিয়েছে। আমার বড় শালকের মেয়ের বিয়ে, সেখানে গেছে তারা। আগামীকাল চলে আসবে। ও আচ্ছা, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যায়। লোকটার কথা শুনে বৃদ্ধ লোকটি মুখ হাত করে তাকিয়ে রইল। এইটা কোনো সময় কারোর সাথে দেখা করতে আসে? আর এই লোকটি পৃথিবীর সবচেয়ে খারাপ লোকের মাঝে একজন। নিজ স্বার্থে কিছু করেন না তিনি, আর সেই কিনা আসছে দেখা করতে, তাও আবার এত রাতে। রফিক, তোমার 25 বছর আগের সেই রাতের কথা মনে আছে? মানে? নিজ ভাবনার মাঝে এমন কথা শুনে চমকে উঠলেন রফিক সাহেব। কি হলো, চমকে গেলে কেন রফিক? ঠোঁটে বাঁকা হাসি নিয়ে কথাটা বললেন লোকটি। কিন্তু রফিক সাহেব বিস্ময় হয়ে তাকিয়ে বসে আছে এখনো। এতগুলো বছর পর এসে এই কথা কেন বলছেন? নিজ হাতে তো উনি। আপনি এতগুলো বছর পর এসে এইসব কথা বলছেন কেন? আর সেই রাতের কথা আমার সব মনে আছে, কিছু ভুলিনি আমি। আপনারা কিভাবে অ্যাডভোকেট রুহুল কবিরকে? হ্যাঁ, তোমার স্মৃতি সত্যি প্রখর দেখছি। 1-2 বছর নয়, 25টা বছর হয়ে গেল, আর তুমি এখনো মনে রেখেছ? বেশ ভালোই তো। এসো, একটু বুকে এসো তুমি। সেই দিনের প্রত্যক্ষ সাক্ষী তুমি ছিলে। চাইলে সবকিছু বলতে, কিন্তু। কথাগুলো বলতে বলতে লোকটা রফিক সাহেবকে জড়িয়ে ধরলেন। আশা করি ওপারে ভালো থাকবে। কানে টেছে মুখ নিয়ে ফিসফিস করে রফিক সাহেবকে কথাগুলো বললেন লোকটি। রিয়া, তুই আর মিম পরে আসবি আমার পিছনে, আর ক্যামেরা চালু করে দে। কথারও কথা শুনে মিম ও রিয়াদ মাথা নেড়ে সম্মতি দিতেই কথা আগে আগে চলে যায়। এগিয়ে তো রাতে দরজা এভাবে খোলা রেখেছে কেন? কথা, কোনো সমস্যা হয়নি তো? মিমের কথাগুলো বলার আগেই কথা দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকতেই রফিক সাহেবকে সোফার উপর পড়ে থাকতে দেখে বিচলিত হয়ে গেল কথা। উনি এমন হয়েছে? আর বাড়ির আর সবাই কোথায় গিয়েছে? স্টুপিড, তুইও যেখানে আমিও সেখানে। তাহলে জানবো কি করে? মিমের বোকা কথায় রিয়াদ হালকা ধমকের স্বরে কথাগুলো বলল। রিয়ার টেবিলের দিকে দেখ, 2টো পানির গ্লাস। অথচ উনি ছাড়া দ্বিতীয় কারো কোনো চিহ্ন এই বাড়িতে দেখছি না। তুই গ্লাস 2টো তুলে নিয়ে আর কিছু ছবি তুলে নিবি সবার আগে। আর মিম, তুই প্রতিটা রুম চেক করবি, সন্দেহপ্রবণ জিনিসগুলো নিয়ে নিবি। আর হ্যাঁ, কোথাও যেন হাতের ছাপ না পড়ে। আমি দেখছি এই দিকটা। কথার ডিরেকশন মতো মিম ও রিয়াদ নিজ নিজ কাজে লেগে পড়ে। কথা এগিয়ে গিয়ে রফিক সাহেবকে সোজা করে বসিয়ে দিতে দেখে রফিক সাহেবের মুখ দিয়ে ফেনা জাতীয় সাদা কিছু শিরা বের হচ্ছে। এখন আমি কি করব? কি করে খুঁজে বের করবে আমার বাবার খুনিদের? এই একজন ছিল প্রত্যক্ষ সাক্ষী। শেষ আশা এভাবে শেষ হয়ে যাবে। কথাগুলো বলতে বলতে পায়চারি করে করছিল কথা। আর কিছু একটা ভেবে যাচ্ছিল। কথা আর যা বল, খুনি কিন্তু আমাদের থেকে এক ধাপ এগিয়ে আছে। আর খুনি আমাদের প্রতিটা পদক্ষেপ আগে থেকেই জেনে যাচ্ছে। এক্স্যাক্টলি, খুনি আমাদের প্রত্যেকটা স্টেপ আগে থেকেই জানে, কিন্তু কি করে? কেউ তো একজন আছে যে তাদের হেল্প। এই কথা ওনার পালস চলছে।
কিন্তু খুব ধীর গতিতে। ওনাকে আমাদের এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। নিজ কথার মাঝে রিয়াদের কথা শুনে দ্রুত কদমে রিয়াদের কাছে ছুটে আসে কথা। তাহলে আর দেরি না করে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, কেউ যেন কিছু জানতে না পারে। খুনি যদি জানতে পারে রফিক সাহেব বেঁচে আছে তাহলে আবার খুন করতে আসবে। এই কথা একটা পুরনো ডায়েরি পেয়েছি, আর দুটো পেনড্রাইভ পেয়েছি। এই বইয়ের ভিতর কিছু পৃষ্ঠা কেটে রাখা হয়েছিল। এখান থেকে কিছু পাওয়া যেতে পারে। কথার রিয়াদের কথার মাঝে ভিতরের রুম থেকে একটা কালো মলাটের ডায়েরি আর পেনড্রাইভ সহ বই হাতে নিয়ে কথাগুলো বলল মিম। ওকে, দ্যাটস রাইট। এখন সময় নষ্ট না করে ওনাকে নিয়ে তোরা দুজন হসপিটালে চলে যা। আর ওনাকে তোর বাবার হসপিটালে নিয়ে যাবি। আর আঙ্কেলকে বলবি এই বিষয়ে কাউকে কিছু না জানাতে। আমি এই দিকের কাজগুলো শেষ করে আসি। মিম আর রিয়াদকে কথাগুলো বলে দিয়ে তাদের তাড়াতাড়ি গাড়িতে তুলে দিল কথা। মিম আর রিয়াদকে পাঠিয়ে দিয়ে কথা কিছু একটা ভেবে আবারও রফিক সাহেবের বাড়িতে যায়। ভাইজান, আপামি আসছে? হ্যাঁ। কে এসেছে? রুমে বসে বসে অফিসের কিছু ফাইল দেখছিল মোয়াজ। এমন সময় চুমকি দরজার সামনে এসে কথাগুলো বলতেই ফাইলে নজর রেখে উত্তর করলো মোয়াজ। ওই যে ছবির আপামি। কথা? চুমকির কথা কানে পৌঁছতেই তড়িৎ গতিতে চুমকির দিকে তাকিয়ে প্রশ্ন করলো মোয়াজ। চুমকি উত্তরে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই মোয়াজ ঠোঁটে বাঁকা হাসি নিয়ে উঠে ওয়াশরুম চলে যায়। আর বলে যায় কথাকে তার লাইব্রেরি রুমে যেতে বলতে। আমি আপনাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। এই মিষ্টির মোয়া এখনো আসছে না কেন? আমার এখনো কত কাজ বাকি। প্রায় 1 ঘন্টা ধরে লাইব্রেরি রুমে বসে আছে কথা, কিন্তু মোয়াজের কোনো দেখা নেই। বসে থেকে বিরক্ত হয়ে উপরোক্ত কথাগুলো বলল কথা। ভবিষ্যতে অ্যাডভোকেট নিজ কথা আমার বাড়িতে। মোয়াজের আসতে দেরি হচ্ছিল বিধায় কথা শেলফে থাকা বইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। কিন্তু হঠাৎ করে কানের কাছে কারো পুরুষালী কণ্ঠে কেঁপে ওঠে। এ কি, আপনি এত কাছে কেন? নিজের থেকে মাত্র কয়েক ইঞ্চি পিছনে দাঁড়িয়ে থাকা মোয়াজকে দেখে 2 কদম পিছিয়ে যায় কথা। এর থেকেও বেশি কাছে থাকবো একদিন। কথার দিকে একটু এগিয়ে এসে কথাটা বলল মোয়াজ। আমার আপনার সাথে কিছু কথা আছে। কথাটা বলেই মোয়াজের সামনে থেকে সরে এসে মোয়াজের পিছনে দাঁড়িয়ে যায়। ঠিক আছে, আপনি বসুন, বসে কথা বলি। কথাটা বলে মোয়াজ রুমে থাকা চেয়ার টেবিলের দিকে ইশারা করে। মিস্টার মোয়াজ, আপনার প্রপোজালে আমি রাজি। আমি ঠিক বুঝতে পারিনি, আপনি কিসের কথা বলছেন? মোয়াজের এমন গাছাড়া কথা শুনে বিরক্তিতে মুখ বাঁকায় কথা। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। কথার শর্তের কথা শুনে হালকা গাল ঝুলকে হাসল। শর্ত দিয়ে বিয়ে করতে বলছেন? তাও আবার সাদ ইবনে মোয়াজকে? কথাটা বলেই অট্টহাসিতে ফেটে পড়ল মোয়াজ। মোয়াজকে এমন করে হাসতে দেখে কপাল কুঁচকে তাকিয়ে রইল কথা। আপনি এমন করে হাসছেন কেন? কপালে ভাঁজ করে মোয়াজকে। তো হাসবো না কি করবো বলেন? আপনি জানেন এই মোয়াজ চাইলে মেয়ের লাইন লেগে যাবে। আর আপনি আসছেন শর্ত দিয়ে বিয়ে করতে? হাসতে হাসতে কথাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল মোয়াজ। সবাই আপনার পিছনে লাইন দিলেও আপনি কিন্তু আমার পিছনে পড়ে আছেন। আর আমি আপনাকে বিয়ের প্রপোজাল আগে দেয়নি, বরং আপনি আগে দিয়েছেন মিস্টার মোয়াজ। বেশ ভাবের সাথে মোয়াজকে কথাগুলো বলল কথা। এতে যেন মোয়াজের কিছু যায় আসে না। যাকে ভালোবাসি তাকে পেতে হলে যদি পিছনে পড়ে থাকতে হয় তাহলে আমি তাই করব। তা আপনার কি শর্ত শুনি? মোয়াজের কথাগুলো শেষ হতেই কথা সাইড ব্যাগ থেকে একটা কাগজ বের করে মোয়াজের সামনে ধরে। বাহ, লিখে নিয়ে এসেছেন দেখছি। ভেরি গুড কথা। ব্যঙ্গ করে কথাকে কথাগুলো বলল মোয়াজ। এদিকে মোয়াজের এমন কাটার মতো এক একটা কথা শরীরে বিচ্ছে কথার। এখানে থাকা শর্তে রাজি থাকলে সাইন করে দিবেন, আর সিদ্ধান্ত যেন আমার ফেভারে আসে। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে লাইব্রেরি থেকে বের হয়ে আসে কথা। আজ 2 দিন ধরে আইসিইউতে রাখা হয়েছে রফিক সাহেবকে। হসপিটালে নিয়ে আসার পর জানা যায় যে রফিক সাহেবের শরীরে এক ধরনের বিষ প্রয়োগ করা হয়, যেটা ধারা উনি মারা না গেলেও অর্ধমৃত, মানে 90% চান্স কমায় চলে যাওয়ার।
এই 2 দিন কথা আর বাকি টিম সবাই মিলে এভিডেন্স খুঁজে চলছিল। আর সেই 2 পেন ড্রাইভ থেকে খুন করার দৃশ্য দেখা গেলেও রাতের অন্ধকারে তাদের মুখ দেখা যায়নি। আঙ্কেল আসবো? নিজ কেবিনে বসে বসে রিপোর্ট দেখছিলেন মিস্টার নিশাদ। এমন সময় কেবিনের দরজার কাছে এসে উক্ত কথাগুলো বলতে সেদিকে তাকিয়ে অমায়িক হাসলেন তিনি। আরে তোমরা এসো এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। মিস্টার নিশাদ ভিতরে প্রবেশ করতে বলতেই কথা আর রিয়া ভিতরে প্রবেশ করে। আঙ্কেল, পেশেন্টের কি খবর? কথা চেয়ারে বসে নিশাদ সাহেবকে প্রশ্ন করলো। আমি বসে বসে সেই রিপোর্টগুলো দেখছিলাম। আর তোমরাও চলে আসো। নিশাদ সাহেবের কথা শুনে কথা তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। রফিক সাহেবের শরীরে টেট্রোডোটক্সিন নামক একটি মারাত্মক বিষ রয়েছে। এটা মূলত ফুগুর লিভারে রয়েছে টেট্রোডোটক্সিন নামক একটি মারাত্মক বিষ। এই বিষ শরীরে সোডিয়াম পরিমাণ কমিয়ে দেয় ও পেশিগুলিকে অকেজো করে দেয়। এই বিষের জেরে মানুষের প্রথম শ্বাসকষ্ট হতে শুরু করে, তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওনার সেন্স ফিরে আসলে ওনার বডি অকেজো হয়ে যাবে। আর যদি সেন্স না আসে তাহলে কোমায় চলে যাবে। খুব মনোযোগ সহকারে নিশাদের কথাগুলো শুনল কথা। আঙ্কেল, আপনি ওনার ট্রিটমেন্ট করতে থাকুন আর যে কোনো পরিস্থিতিতে আমাকে ইনফর্ম করবেন। আর আঙ্কেল, একটু সাবধানতা অবলম্বন করবেন। আমার যতটুকু ধারণা যে যারা খুন করতে চেয়েছিল তারা এখন জেনে গেছে উনি এখনো বেঁচে আছে, তাই উনাকে খুঁজে বের করে আবারও মেরে ফেলা হবে। আর এবার খুনি কোনো কাঁচা কাজ করবে বলে মনে হয় না, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। তুমি চিন্তা করো না কথা, উনার বিষয়ে কেউ কিছু জানে না। আর আমিও সাবধানতার সাথে চলবো। তোমরা নিজেদের দিকে লক্ষ্য রাখো, আর এই দিকটা আমি সামলে নিব। নিশাদের কথা শেষ হতেই কথা আর রিয়ার কেবিন থেকে বের হয়ে চলে যায়। হসপিটালে আরো কিছু কাজ করে বাসায় আসতে বাসার পরিবেশ দেখে রীতিমতো আকাশ থেকে পড়ল। ড্রয়িং রুমে জুড়ে মানুষের এত মানুষ, এদের কাউকে আগে দেখেছে বলেও মনে হচ্ছে না। অপরদিকে আমেনা বেগম ছুটে চলেছে অতিথি সেবা করতে। দরজার সামনে থেকে ভিতরে যেতেই সেই দিনের মেয়েটিকে দেখে চমকে উঠল। এই মেয়ে তো মিষ্টির মোয়ার বাড়ির সেই মেয়েটি। এই মেয়ে এখানে কি করছে? ওই তো আপামনি চলে আসছে ফুফু ম্যাডাম। কথাকে দেখেই কথাটা বলল চুমকি। চুমকির কথা শুনে ড্রয়িং রুমে বসে থাকা সবাই কথার দিকে তাকায়। সবাইকে একসাথে তাকাতে দেখতেই কথা বোকা বোকা হাসি দিয়ে সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখতে লাগলো। একই কথা, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভিতরে যা। কথাকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে কথাকে রুমে পাঠিয়ে দেয় আমেনা বেগম। মেয়েটাকে তো চিনলাম, কিন্তু বাকি সবাই এরা কে? এদের তো সেই দিন কাউকে দেখলাম না ময়জের বাড়িতে। এরা কি ছিল না? রুমের মধ্যে পায়চারি করতে করতে কথাগুলো বলছিল কথা। আগের দিনে যখন ময়জের বাড়িতে যায় তখন এদের কাউকে দেখতে পায়নি সে, যার জন্য সবাইকে দেখে চিনতে পারছে না। একই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? রেডি হয়ে নে। আমি আলমারি থেকে আপার একটা শাড়ি বের করে রেখেছি, পরে রেডি হয়ে নিচে আয়। কথাকে রুমের মাঝে পায়চারি করতে দেখে রুমে প্রবেশ করতে করতে কথাগুলো বললেন আমেনা বেগম। মামিমা, এরা ময়জের ফুপি আর তাদের ছেলে, ছেলের বউ আর মেয়ে। তোর আর ময়জের বিয়ের কথা বলতে এসেছে। দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি কথা। তোর সেই 2 বছর বয়স থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আজকে তুই এত বড় হয়ে গেলি যে অন্যের ঘরের আলো করতে চলে যাবি। কথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলছিল আমেনা বেগম। আমেনা বেগমের কথা শুনে কথার আর কিছু বুঝতে বাকি নেই। কিন্তু ময়জ কোথায়? সে কি তাহলে সব শর্ত মেনে নিয়েছে? তুই রেডি হয়ে আমি যাচ্ছি। কথার ভাবনার মাঝেই কথাগুলো বলে চলে গেলেন আমেনা বেগম। এইদিকে কথার মাথায় চলছে অন্য কিছু। আমি যদি এখন তোমার সব শর্ত ভুলে যায়? নিজ মায়ের শাড়িটা ছুঁয়ে ছুঁয়ে দেখছিল কথা। জন্মের 6 মাসের মাথায় বাবাকে হারায় আর 2 বছর বয়সে মাকে। তারপর থেকে বেড়ে ওঠা মামা মামির কাছে। মানুষ দুটো আমার কথা চিন্তা করে কখনো সন্তান নেয়নি। ছোট থেকে তো তাদেরই মা বাবা ভেবে আসতাম। কিন্তু একদিন কি রে কথা, এখনো রেডি না হয়ে বসে আছিস? তাড়াতাড়ি করে রেডি হয়ে নে মা।
কথার দেরি হয়ে যাচ্ছে দেখে আবারও মিসেস আমিনা বেগম কথাকে তাড়া দিতে আসে। আর রুমে আসে দেখে কথা শাড়িটা নিয়ে বসে আছে। আমাকে 5 মিনিট সময় দাও, আমি আসি। আমিনা বেগমকে কথাটা বলেই শাড়ি নিয়ে কথা ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পর কথা ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আমিনা বেগম রুমের এলোমেলো হয়ে থাকা কাপড় ভাঁজ করে দিচ্ছে। তুমি এখানে আছো? ওইদিকে ওনাদের সামলাচ্ছে কে? তুমি যাও, আমি আসি। কথাগুলো বলে আমিনা বেগমকে নিচে পাঠিয়ে দিল কথা, আর নিজের রেডি হয়ে নিতে শুরু করলো। সাইন করে দে কথা। আমিনা বেগম কথার কানে টেছে ফিসফিস করে কথাটা বলতেই কথা একবার আমিনা বেগমের দিকে তাকিয়ে দেখে নিল তাকে। কি ঘুমিয়ে অমন করে তাকিয়ে না থেকে সাইন করে দাও। শুভ কাজে দেরি করতে হয় না, সেটা তুমি জানো না? কথার সামনে সোফায় বসে থাকা একজন মহিলা কথাটা বলে উঠল। কথা একবার তার দিকে তাকিয়ে দেখে নিল তাকে। মুখ অন্ধকার করে বসে আছে। কথা আরো একবার সবার দিকে তাকিয়ে রেজি পেপারে সাইন করে দিল। এখন আমি যদি শর্তগুলো না মানি কথা ম্যাডাম, এখন তো লিগাল ভাবে ইউ আর মাই ওয়াইফ, সো আই ক্যান ডু এনিথিং উইথ ইউ। কথা সাইন করে দেওয়া মাত্রই মোয়াজ কথাকে ছোট একটা বার্তা পাঠিয়ে দেয়। মোয়াজের মেসেজ দেখে কিছু সময় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নিয়ে সবকিছু বোঝার চেষ্টা করলো। আলহামদুলিল্লাহ, অবশেষে তাহলে বিয়েটা হয়ে গেল। দেবরটা যা তারা দিচ্ছিল, মনে হয় আজকে বিয়ে না করলে আর করাই হবে না। বড়দের সবাই নিয়ে কিছু জরুরি আলোচনা করবে বলে তারা বিয়ের কাজ সম্পন্ন করতে আমিনা বেগম তাদের নিয়ে নিজেদের রুমে চলে যায়। আর ড্রয়িং রুমে মোয়াজের ভাই বোন আর ভাবি বসে বসে কথা বলেছিল। এরই মাঝে মোয়াজের ভাবি নয়নতারা কথাটা বলে ওঠে, এটাকে বিয়ে বলে? এত বড় ব্যবসায়ী কিনা আমন চুপি চুপি বিয়ে করে নিল। আর বিয়ের জন্য আমন হুটুকারি কে করে? আমরা তো মেয়ের সম্পর্কে কিছুই জানি না ঠিক করে। না জেনে শুনে এমন করে কেউ বিয়ে করে কখনো? আর দেখতো কেমন ছোট ঘরের মেয়েকে বিয়ে করলো। এই মেয়ের কি ভাইয়ার পাশে মানায়? কোথায় সে বিশিষ্ট ব্যবসায়ী আর কোথায় এই মেয়ে? এত সময় ধরে চুপচাপ সবার কথা শুনছিল কথা। নয়নতারার মজা করে বলা কথার প্রত্যুত্তরে যে এমন কিছু কেউ বলতে পারে সেটা কেউ বুঝতে পারেনি। এইটা কেমন ধরনের কথা উষা? আর তুমি এভাবে বা কথা বলছো কেন? তুমি ভুলে যেও না কথা মোয়াজের স্ত্রী। আর মোয়াজ যাকে বিয়ে করবে তাকে নিশ্চয়ই সবকিছু জেনে শুনে বিয়ে করবে। আর কি হচ্ছে এখানে? আর কথাকে নিয়েই বা কার এত সমস্যা হচ্ছে? নয়নতারার কথার মাঝে কোথা থেকে জানি মোয়াজ চলে আসে। উষার কথা না শুনলেও নয়নতারার কথা সম্পূর্ণ শুনেছে মোয়াজ। আমার আপনার সাথে কিছু কথা আছে। আর তুমি তুমি আমার ছোট হবে, তাই তুমি করে বলছি। আমি তোমার ভাইকে বিয়ে করার জন্য অস্থির হয়ে যাইনি। তোমার বিশিষ্ট ব্যবসায়ী ভাই আমার পিছনে লেগেছিল। আর বাকি রইল আমার পরিবারের কথা। আমার পরিবার আপনার পরিবারের মতো বড় না হলেও তাদের মন আপনার মতো ছোট নয়। ছোট হোক বা বড়, সবাইকে সম্মান করতে শিখো। আর ভবিষ্যতে তোমার এই অর্থ অহংকার চিরদিন নাও থাকতে পারে। আর আমি কেমন মেয়ে সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করে নিও। আর বিয়ের বিষয়ে কথা না হয় তার সাথে বলে নিও। প্রথম কথা মোয়াজের উদ্দেশ্যে বললেও বাকি কথাগুলো উষাকে বলে আর দেরি না করে সেখান থেকে চলে গেল। সে মন ইউ, তোর জন্য কি অপেক্ষা করছে তোর ধারণা নেই। মোয়াজ রাগী চোখে উষাকে কথাগুলো বলে আর দেরি না করে সেখান থেকে কথা যেই দিকে চলে গেছে সেই দিকে চলে যায়। তোকে এইসব কথাকে বলতে বলেছিল? এবার বাড়িতে গিয়ে কি হয় আল্লাহ পাক জানে। প্রায় 1 ঘন্টা ধরে ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে কথা আর মোয়াজ। ছাদের এক পাশে বেশ কিছু গাছ আছে, তার অধিকাংশই ফুল গাছ দিয়ে ঘেরা। আর কয়েকটা ফলের চারা আছে। ছাদের রেলিং না থাকলেও ইট সিমেন্ট দিয়ে বসার জন্য জায়গা করে রেখেছে। সকাল থেকে রোদের খুব তেজ থাকলেও এখন সূর্যমামা মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে বলে রোদের দেখা নেয়। তবে গরম ভাব এখনো আছে। চুপ করে দাঁড়িয়ে থাকার জন্য বুঝি এখানে নিয়ে এসেছেন? পিনপিন নীরবতার মাঝে কথাকে উদ্দেশ্য করে বলল মোয়াজ। পেপারস? আপনার পেপার? ওগুলো আছে আমার কাছে। আপনি কি ভেবেছিলেন আপনার দেওয়া এমন শর্ত দেখে আমি আপনাকে বিয়ে করব না বা আমার মতো পাল্টে যাবে? না, আপনি পেপারসগুলো আমাকে দিন। মোয়াজকে মুখে কথাগুলো বললেও সত্যি মনে মনে কথা এটাই চেয়েছিল, যেন মোয়াজ বিয়ে করতে না চাই।
তাই তো এমন এমন শর্ত দিয়েছিল। কিন্তু মুয়াজ যে সত্যি সবকিছু মেনে নিবে বুঝে উঠতে পারেনি। কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা হয়ে ঠিক হয়েছে। আমরা যাচ্ছি কখন? আর আপনার মাকে তো দেখলাম না। ছেলের বিয়েতে উনি উপস্থিত নেই। এটা কেমন? নিজ কথাগুলো সম্পূর্ণ করার আগেই নিজ উপর জোড়া অন্য কারো আয়ত্তে চলে গেল। সবকিছু বুঝে ওঠার আগেই যেন কি থেকে কি হয়ে গেল। মাথার সব নিউরনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। শুধু চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। যতক্ষণে সবকিছু বুঝে আসে তখন ধাক্কা দিয়ে মুয়াজকে সরিয়ে দেয়। সরি ফর দ্যাট। আপনি নিচে আসুন, আমাদের বের হতে হবে। আপনাকে নিয়ে কোথাও যাওয়ার আছে। কথাগুলো শেষ করেই মুয়াজ ছাদ থেকে নেমে নিচে চলে যায়। আর কথা সেখানেই দাঁড়িয়ে থাকে। একটু আগে ঠিক কি হয়েছে সেই সব আবার মনে করার চেষ্টা করছে। ছি, এই মিষ্টির মোয়া আমার ভার্জিনিটি দিল শেষ করে। আপনি শর্তের বাইরে গিয়েছেন মিষ্টির মোয়া। এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। সোর বি রেডি। হাতের তালু ধারা ঠোঁট মুছতে মুছতে নিচে চলে যায় কথা। আর সাথে মুয়াজকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে সে। আমরা এখানে কেন? বাড়িতে যাব না? কি মুয়াজ, কোথায় যাচ্ছ তুমি? আমরা সবাই তোমাদের জন্য অপেক্ষা করছি। ছাদ থেকে তাড়াহুড়ো করে নেমে চলে যাচ্ছিল মুয়াজ। কিন্তু নাজিয়া বেগম অর্থাৎ মুয়াজের ফুপির কথায় থেমে যায়। ফুপি, আমি কথাকে সাথে নিয়ে একটু বের হচ্ছি। তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরা যাবো আর আসবো। দেখতে পাচ্ছ না আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি? আর মাত্র কয়েক ঘন্টা আগে তোমাদের বিয়ে হলো, এরই মাঝে বাইরে যাচ্ছ? নাজিয়া বেগমের কথার প্রত্যুত্তরে মুয়াজ অসহায় দৃষ্টিতে তার দিকে তাকাতেই নাজিয়া বেগম চুপ করে গেলেন। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। আমাদের তো ও বাড়িতেও কাজ আছে অনেক কিছু। নাজিয়া বেগমের কথার প্রত্যুত্তরে মুয়াজের মুখে হালকা হাসির রেশ ফুটে ওঠে। একটু আগে যেই চোখে মুখে অসহায়ের ছাপ ছিল, এখন সেই মুখে হাসি ফুটে উঠেছে। কিন্তু মুয়াজ অল্প একটু মুখে। মামি একটু। আমেনা বেগমের মুখের কথা শেষ হওয়ার আগেই মুয়াজ আমেনা বেগমকে থামিয়ে দিয়ে দরজার দিকে চলে গেল। আপা, ওদের যেতে দিন, হয়তো কোনো দরকারি কাজ আছে। নাজিয়া বেগমের কথার প্রত্যুত্তরে আমেনা বেগম আর কিছু বলল না। চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে দিতে লাগলো। প্রায় 40 মিনিট ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে মুয়াজ। কথা গাড়িতে ওঠার সময় যেমন চুপচাপ ছিল এখনো তাই আছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই জানে না কথা। কয়েকবার মুয়াজকে জিজ্ঞেস করতে গিয়েও করছে না। কিন্তু এবার আর চুপ করে বসে থাকতে পারল না। মুখ ফুটে জিজ্ঞেস করেই নিল, সেই কখন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা এখনো পর্যন্ত বললেন না। এবার বলুন আমরা কোথায় যাচ্ছি, আর কেন যাচ্ছি? কথার প্রশ্নের প্রেক্ষিতে মুয়াজ ড্রাইভ করতে করতে এক পলক কথার দিকে তাকিয়ে আবারও গাড়ি চালানোতে মন দিল। এত বিরক্তের শেষে পৌঁছে গেল কথা। সমস্যা কি? আমি কিছু প্রশ্ন করেছি, উত্তর দিচ্ছেন না কেন? প্রয়োজন মনে করছি না। And don't talk to me right now. So be quiet. কথার উত্তরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে দিল মুয়াজ। এইদিকে মুয়াজের এমন কথা শুনে বসে বসে রেগে ফুঁসতে লাগলো কথা। আমাকে চোখ রাঙানো, এই কথাকে চোখ রাঙিয়ে কথা বলা, এর প্রতিশোধ যদি আমি না নিয়েছি তো আমার নাম কথা নয়। শয়তান, ইঁদুর, হাতি, বানর একটা। মনে মনে আরো কিছু গালি দিয়ে চুপ চুপ বাহিরে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগলো। আরো 30 মিনিট পর নির্দিষ্ট জায়গায় গাড়ি থামিয়ে দেয় মুয়াজ। পাশের সিটের দিকে লক্ষ্য করতে দেখে কথা সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। দুপুরের শেষ সময়, রোদের তেজ কমে আসছে, তবে তার আলোক রশ্মি ছড়িয়ে আছে চারপাশ ঘিরে। গাড়ির কাঁচ ভেদ করে রোদের আলোক রশ্মি এসে কথার মুখের একপাশে লাগছে। যদিও মুখের উপর ঘন কালো কেশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই এলো কেশের উপর রোদের রশ্মি পড়ায় চুলগুলো চিকচিক করছে। মুগ্ধ চোখে শুধু সেই আভাগুলো দেখছে মেয়াজ। যেই মুয়াজ মেয়েদের প্রতি আগ্রহ কম প্রকাশ করত, আজ সেই মুয়াজ কারো মায়ের মুখ আছাড় পড়ছে। 2 বছর ধরে মায় আটকে আছে সে। কোনো এক বসন্তে মাতাল হওয়ার মতো করে এই হৃদয় তোমার ছোঁয়া এঁকে দিয়েছ, করে দিয়েছ এক পাগলপথ প্রেমিক। দাঁড়ে দাঁড়ে তোমার দুয়ারে করা নেচেছে এই আমি গো।
পাইনি তোমার দেখা, মেলেনি তোমার সেই মাতাল করা ছোঁয়া। তাই তো পাগল হয়ে ঘুরেছি আমি তোমার পদ্মারে। ওহে শ্যামালিকা, তুমি কি শুনতে পাও এই হৃদয় তোমার নিয়ে গড়ে ওঠা প্রতিটা হৃদস্পন্দন? এই হৃদয় যে তোমার ভালোবাসার জন্য ব্যাকুল। কথার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে কথাগুলো বলল মুয়াজ। এরই মাঝে কথা হালকা নড়ে চড়ে উঠতে দেখে মুয়াজ সোজা হয়ে বসে। উঠে গিয়েছেন? নামও চলে এসেছি আমরা। নাকি কাঁথা বালিশের ব্যবস্থা করে দিব? কথাকে উঠে বসতে দেখি টিপকিনি সুরে উপরোক্তিগুলো বলল মুয়াজ। মুয়াজের কথাগুলো কথার কাছে বিষের মতো ঠেকল। সব দোষ আপনি করে কি এখন আমাকে কথা শুনছেন? আপনাকে কে বলেছিল আজকে এভাবে আসতে? আপনি না আসলে আমি একটু শান্তি মতো নিজের গায়ের সাথে ঘুম দিতে পারতাম। মুয়াজকে কথাগুলো বলতে বলতে গাড়ি থেকে নেমে পড়ে কথা। 2 বছর ধরে আমাকে ঘুম আসতে না দিয়ে আপনি শান্তি মতো ঘুম এসেছেন। এবার আমি ঘুম আসবো আপনার চোখের ঘুম হারাম করে। মনে মনে কথাগুলো বলে নিজের গাড়ি থেকে নেমে গেল মুয়াজ। আমরা এখানে কেন? বাড়িতে যাব না? গাড়ি থেকে নেমেই কথা কিছু সময়ের জন্য অবাক হয়ে যায়। মুয়াজ এমন একটা জায়গায় নিয়ে আসবে তা ভাবনারও অতীত ছিল তার। কথা নিজ স্থান থেকে সরে এসে চারপাশ দিয়ে বাঁধাই করা একটা পারিবারিক কবরস্থানের সামনে আসে। কবরস্থানের সাইডে বড় করে লেখা আছে চৌধুরী পরিবার কবরস্থান। যাব, তবে এখানে আসা বেশি ইম্পর্টেন্ট ছিল। তোমাকে ধন্যবাদ। একে তো এখানে নিয়ে এসেছে, আবার ধন্যবাদ। সবকিছু কেমন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে কথার। এইটা বুঝতে পারছে যে এইটা তাদের পারিবারিক কবরস্থান, তবে সেটা এত দূরে কেন? আর ধন্যবাদই বা কেন? কোনো কিছু বুঝতে না পেরে কথা বোকার মতো জিজ্ঞাসা দৃষ্টিতে মুয়াজের দিকে তাকিয়ে রইল। মুয়াজও হয়তো কথার চোখের ভাষা বুঝতে পারল, তাই কিছু না বলে কথার হাত ধরে কবরস্থানের ভিতরে প্রবেশ না করে এক পাশে গিয়ে দাঁড়ায়। এই জায়গাটা আমার মায়ের অনেক পছন্দের স্থান ছিল। পাশেই একটা অনাথ আশ্রম আছে। ওই যে দেখছো অনাথ আশ্রম, ওখানে নাকি মায়ের সাথে বাবার প্রথম পরিচয় হয়। এখান থেকেই শুরু হয় বাবা মায়ের ভালোবাসা। আমার মা যখন ছিলেন তখন আমাকে রোজ গল্প বলতেন। তাদের বন্ধুত্ব, ভালো লাগা, কাছে আসা, ভালোবাসা আমার খুব ভালো লাগতো। আমিও অনেক আগ্রহ নিয়ে শুনতাম। থাক এইসব বাদ দেও, অন্য একদিন তোমাকে সবকিছু বলবো। এখন চলো মায়ের থেকে দোয়া নিয়ে আসি। আর কিছু না বলে কথার হাত ধরে কবর জিয়ারত করতে চলে যায়। তুমি আমায় কি বলেছিলে? তুমি তোমার কথা রাখতে পারোনি। আমি কাউকে ছাড়বো না। মুয়াজ শুধু আমার। আমি কাউকে আসতে দিব না মুয়াজের আশেপাশে। আমি সবকিছু ধ্বংস করে দিব। এগ্রেসিভ হয়ে ঘরের সমস্ত জিনিস ভেঙে ফেলছে লিজা। রুমা শিকদার কিছুতেই লিজাকে শান্ত করতে পারছে না। আসলে লিজা ও রুমা শিকদার গিয়েছিল মুয়াজের বাড়িতে। 2 দিন পর রুমা ও সুমন শিকদার অর্থাৎ লিজার মা বাবার বিবাহ বার্ষিকী। সুমন শিকদার বড় করে পার্টির আয়োজন করছে। সেই সুবাদে মুয়াজদের বাড়িতে ইনভাইট করতে এসেছিলেন লিজা ও রুমা শিকদার। কিন্তু বাড়িতে আসতেই ড্রয়িং রুমে কথাকে বউ সাজে মুয়াজের পাশে বসে থাকতে দেখে কিছু বুঝতে বাকি রাখেনি লিজা। সেখান থেকে কোনো মতে লিজাকে নিয়ে বাড়িতে ফিরে রুমা শিকদার। আর তারপর থেকেই শুরু হয়েছে পাগলামি। লিজা হঠাৎ করে নিজ বাবার কণ্ঠস্বর কর্ণগুছর হতেই দরজার দিকে তাকায় লিজা। নিজ বাবাকে দেখে আরো আহ্লাদি হয়ে পড়ে লিজা। বাবা মুয়াজ, আমি সবকিছু জানি প্রিন্সেস। আমি সব শুনেছি। বাবাকে দেখিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলতে যাচ্ছিল লিজা। সুমন শিকদার লিজার মাথায় বুলিয়ে শান্ত করতে করতে কথাগুলো বলল সুমন শিকদার। তুমি এখানে হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও পানি নিয়ে আসো। আজকে তোমার বোনের জন্য আমার প্রিন্সেসের চোখে পানি। আর উনি এখানে দাঁড়িয়ে নাটক দেখছে। যাও এখান থেকে। এক প্রকার ধমক দিয়ে রুমা শিকদারকে কথাগুলো বললেন সুমন শিকদার। সুমন শিকদারের রাগ সম্পর্কে জানেন রুমা শিকদার। সাথে এইটাও জানে সে মেয়ে বলতে অন্ধ। আর সুমন শিকদার রাগের মাথায় গায়ে হাত তুলতেও পিছু পাহন না। তাই আর কিছু না বলে রুমা শিকদার রুম থেকে বের হয়ে যায় পানি আনতে। এইটা দেখো তো আমার প্রিন্সেস। রুমা শিকদার চলে যেতেই সুমন শিকদার লিজার সামনে ফোন কিছু একটা দেখাতেই ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে।
এবার তুমি কি করবে মজ? আমিও দেখবো আমাকে বিয়ে না করে কিভাবে তোমার কফি হাউস বাঁচাবে, আমিও দেখবো। রনির বুকে অন্ধকার নেমে এসেছে। পাখিরা নিজ গৃহে ফিরে গেছে আরো ঘন্টা খানেক আগে। সন্ধ্যা হতেই সোডিয়ামের আলো জ্বলে উঠে রাস্তায় থাকা ল্যাম্পপোস্টে। কথাকে নিয়ে বাড়ি যাচ্ছে মোয়াজ। কবর জিয়ারত করার পর মোয়াজ কথাকে নিয়ে সেই আশ্রমের যায় যেখান থেকে তার মা বাবার প্রণয়ন শুরু হয়েছিল। এরই মাঝে মোয়াজের ফুপি ফোন করায় তাদের জানিয়ে দেওয়া হয় মোয়াজের কথার বাড়িতে ফিরতে দেরি হবে। নাজিয়া চৌধুরী ও মোয়াজকে আর কোনো প্রশ্ন না করে কথায় নয়নতারাকে সাথে করে রান্না করতে চলে যায়। রাস্তার দুই পাশ দিয়ে সাই সাই করে ছুটে চলেছে গাড়ি তাদের গন্তব্যের দিকে। সোডিয়ামের আলোর সাথে আকাশে মস্ত বড় চাঁদের আলো শহরকে আরো আলোকিত করে তুলেছে। গাড়ির দরজায় হাতের উপর থুতনি টিকিয়ে বিষণ্ণ মনে চারিদিক দেখছে কথা। আর কথার এমন বিষণ্ণ হয়ে বসে থাকাকে আর চোখে কয়েকবার লক্ষ্য করেছে মোয়াজ। তোমার কি মন খারাপ? ড্রাইভিং করতে করতে কথাকে প্রশ্ন করল মোয়াজ। কিন্তু কথার সেদিকে খেয়াল নেই। সে নিজের ভাবনায় ডুবে আছে। কথা তবুও নিরুত্তর কথা। কথাকে আবারও কিছু বলতে না দেখে জোরে করে গাড়ি ব্রেক করে। এতে করে কথার হাত সামনের দিকে এগিয়ে যায় এবং থুতনি গিয়ে লাগে দরজায়। এভাবে কেউ গাড়ি ব্রেক করে? কিভাবে গাড়ি চালাতে হয় জানে না? রাগী গলায় মোয়াজকে কথাগুলো বলল কথা। সরি, কিন্তু তুমি এমন বিষণ্ণ হয়ে আছো কেন? কথাগুলো বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল মোয়াজ। কিন্তু কথার থেকে কোনো উত্তর না পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও গাড়ি স্টার্ট দিল। তোমার খুনির বাড়িতে চলে এসেছে বাবা। জীবনের প্রতিটা মুহূর্তে ঠিক কি হতে পারে সেটা তো বুঝতে পারছো। তবে সেখানে আমাকে দেখে রাখার, আগলে রাখার জন্য একজন মানুষ আছে বাবা। নিজের বাবার ছবি বুকে মাঝে নিয়ে কথাগুলো বলছিল কথা। কথা তোমার ফোন রেখে এসেছিলে নিচে। অনেক সময় ধরে কেউ একজন তোমাকে ফোন করে যাচ্ছে। কারো গলার স্বর শুনে তড়িঘড়ি করে ছবিটা বালিশের নিচে লুকিয়ে ফেলে কথা। ভাবিমণি, আসলে আমিও অনেক সময় ধরে ফোন খুঁজে চলেছিলাম, কিন্তু কোথায় রেখেছি মনে করতে পারছিলাম না। থ্যাঙ্কস ভাবিমণি। নয়নতারার চোখে কিছু পড়েছে কিনা সেটা এড়িয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে কথাগুলো বলল। আমার দেবরকে কি করে জাদু করলে ঘুমিয়ে? আমার যেই দেবরের মুখে কখনো বিয়ের নাম শোনা যায়নি। আমার সেই দেবর বিয়ের জন্য পাগলপাড়া। ভাবা যায়। দুষ্টুমি করে নিজ বাহু দিয়ে কথাকে ধাক্কা দিয়ে কথাগুলো বলল নয়নতারা। কথা নয়নতারার কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ইস, আজকে আমার দেবর এই লজ্জা কোথায় নিয়ে যাবে? ছি ভাবিমণি। কথাকে লজ্জা পেতে দেখে নয়নতারা দুগাল ভরে এসে দিল। নয়নতারাকে এভাবে হাসতে দেখে কথা আরো লজ্জা পেয়ে যায়। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? আমিও। প্রায় 40 মিনিট আগে কথাকে মোয়াজের রুমে দিয়ে গেছে নয়নতারা। কিন্তু মোয়াজের একটা জরুরি কল আসায় সে নিচে বসে কথা বলছে ফোনে। মাত্রই রুমে এসে নয়নতারাকে হাসতে দেখে কথাগুলো বলল মোয়াজ। নাও, এত সময় পর এসেছেন তোমার স্বামী। এত সময় তোমার কথা ভুলে ফোনের প্রেমে মগ্ন ছিলেন তিনি। এবার দেরি করে আসার শাস্তি দিও তুমি। আবার শাস্তি দিতে গিয়ে আজকের রাত কিন্তু মাটি করো না। তাহলে কিন্তু আমার দেবরের একুল অকুল দুইকুল যাবে। মোয়াজের কথার উত্তর না দিয়ে বরং মোয়াজের বিরুদ্ধে কথার কাছে অভিযোগ করলো দেরি করে আসার জন্য। কে বলেছে আমি ফোন প্রেম আলাপে মগ্ন ছিলাম? আমি তো তোমার আর বড় ভাইয়ের জন্য আবার বাসর সাজিয়ে আসলাম বউ। দেবর ভাবির এমন লাগাম ছাড়ার কথা শুনে লজ্জায় কান দিয়ে ধোয়া বের হওয়ার উপক্রম। বেস্ট অফ লাক নতুন বউ। কথার কানে কানে কথাগুলো বলে রুম থেকে বের হয়ে চলে গেল নয়নতারা। নয়নতারা চলে যেতেই দরজার পাশে থেকে রুমের ভিতর প্রবেশ করে মোয়াজ। হ্যাঁ বল। মোয়াজ রুমে প্রবেশ করতে না করতেই কথার ফোনে আবারও কল আসে। তুই ঠিক বলছিস? ওকে, এইটা আমাদের জন্য ভালো খবর। আমি পরে জানিয়ে দিব সবকিছু। আর বি কেয়ারফুল। ফোনের ওপাশে কে আছে সেটা মোয়াজ বুঝতে না পারলেও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গি লক্ষ্য করছিল মোয়াজ। সবার সাথে কি সুন্দর করে কথা বলে। আর মোয়াজের সাথে কথা বলার সময় মুখে বিরক্তিকর ভাব নিয়ে আসে। তবে মোয়াজের কাছে সেটাই ভালো লাগে। যখন বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলে, তখন ইচ্ছে করে আরো একটু বিরক্ত করে দিতে। এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? সরণ আয়নার সামনে থেকে।
কথার চিন্তায় এতই মগ্ন ছিল যে কথা কখন ময়েজের পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। কথা বলুন, শুনছি। সামনে তাকিয়ে দেখুন তো আয়নায় কত সুন্দর প্রতিছবি দেখা যাচ্ছে। কানের দুল খুলছিল কথা, কিন্তু ময়েজের কথা শুনে হাত থেমে যায়। একবার আয়নার দিকে তাকিয়ে আবারও কানের দুল খুলতে মনোনিবেশ করল সে। কোথায় সুন্দর? আমি তো আয়নায়। কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই কথা আরেকবার আয়নার দিকে তাকায়। বার কয়েক চোখের পলক ফেলে আবারও একই জিনিস দেখে এবার পিছনে ঘুরে দাঁড়ায়। না, এটা তো সত্যি, কিন্তু এইটা কবে কখন তোলা হয়েছে? কথাকে এক ধ্যানে পিছনে টানিয়ে রাখা ছবির দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে ওয়াশরুমের দিকে চলে যায় ময়েজ। আমি এত সময় নিজের কাজে মগ্ন থাকায় রুমটা ঠিক করে খেয়ালই করিনি। আমি এই বুদ্ধি নিয়ে কি করে সবকিছু করব? হে আল্লাহ! সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে দেখে নিয়ে বিড়বিড় করে কথাগুলো বলল। এখনো চিন্তায় বসে আছেন? ফ্রেশ হয়ে উজু করে আসেন, নামাজ পড়তে হবে। শর্ত দিয়ে বিয়ে হলেও বিয়ে তো বিয়েই হয়। আশা করি আপনি এইটা বিশ্বাস করেন যে আল্লাহ নিজে সম্পর্ক গড়ে তোলেন। কার সাথে কার জীবন যুক্ত করেছে বা কখন কিভাবে কি হবে সেই সব একমাত্র তিনিই নির্ধারণ করে রেখেছেন। তাই আপনিও এই শর্তযুক্ত বিয়েকে সম্মান করবেন। ওয়াশরুম থেকে বের হয়ে কথাকে ডিভাইনের উপর বসে থাকতে দেখে কথাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল ময়েজ। যদিও ময়েজ শুধুমাত্র কথাকে নিজের করে পাওয়ার জন্য আর কিছু সত্যির জন্য শর্তের বিয়েতে রাজি হয়েছে, তবে সে মন থেকে বিয়েকে মেনে নিয়েছে। ময়েজের কথা শুনে কথা বিনা বাক্যে ওয়াশরুমে চলে যায়। কি হয়েছে? এমন করে বসে আছেন কেন? ময়েজকে মুখ গুমড়ো করে বসে থাকতে দেখে ময়েজকে প্রশ্ন করল কথা। বুঝতে পারছেন না আমার কি হয়েছে? ময়েজের প্রশ্নের জবাবে মাথা নেড়ে না জানায় কথা। এবার মুখের মাঝে অসহায় ভাব নিয়ে এসে বলে, ভাবিমণি তখন কি বলে গেছে মনে নেই? আজকে সত্যি আমার একুল অকুল দুইকুল গেল। ময়েজের কথা শুনে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থেকে কোমর থেকে সেই বিয়ের শর্তের কাগজ বের করে কথা। কথাকে পেপারগুলো বের করতে দেখে ময়েজের মুখ ছোট বাচ্চাদের মতো করে বসে রইল কিছু সময়। আমার একটা কথা রাখবেন কথা? হঠাৎ করে কথার অনুরোধ ঘেরা কণ্ঠ শুনে ত্বরিত গতিতে কথার দিকে তাকায় ময়েজ। বলো। ময়েজের কথা শুনে কিছু সময় চুপ করে থাকে। ব্যালকনিতে বসে চন্দ্রবিলাস করবেন আমার সাথে? কথাটা ময়েজের কর্ণগোচর হতেই কথাকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যায়। আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে মিস্টার ময়েজ। আপনাকে আমাদের সাথে যেতে হবে। নতুন দিনের এক নতুন সকাল, নতুন করে সব শুরু করার একটা সময়। শালিক পাখির ডাক এবং সকালের মিষ্টি রোদ আর গরম ধোয়া ওঠা এক কাপ চা দিয়ে সকালের শুভ আরম্ভ সবাই পছন্দ করে। বিয়ের পর আজকে প্রথম দিন এই বাড়িতে কথার। ফজরের সালাত আদায় করে না ঘুমিয়ে সবার জন্য নাস্তা তৈরি করতে নিচে চলে যায়। এত সকালে কেউ ঘুম থেকে ওঠেনি এখনো। নিজ মতো করে সবার জন্য রান্না করে কথা। এ কি আপামি, আপনি রান্নাঘরে? আপনি এদিকে আসুন, আমি রান্না করে দিচ্ছি। চুলায় মাংস করছিল কথা। এমন সময় কেউ এসে কথাগুলো বলতেই পাশ ফিরে তাকিয়ে দেখে চুমকি দাঁড়িয়ে আছে। তোমাকে কিছু করতে হবে না চুমকি, আমার রান্না প্রায় শেষ দিকে, শুধু মাংসটা বাকি আছে। তুমি শুধু আমাকে একটু বলে দাও কার চায়ে কতটুকু পরিমাপে চিনি দিতে হবে। চুমকিকে কথাগুলো বলে আবারও রান্নার দিকে মনোনিবেশ করে। চুমকি একবার সম্পূর্ণ খাবারের দিকে তাকিয়ে মুখা করে তাকিয়ে থাকে। আপামি এত খাবার? এত খাবার তো কেউ খায় না এই বাড়িতে। আর ছোট ভাই জান তো খাবার অপচয় পছন্দ করে না। এখান থেকে কোনো খাবার অপচয় হবে না চুমকি। তুমি একটু ড্রাইভার চাচাকে রেখে দিবে কষ্ট করে, আর বাড়ির সবাই তো উঠে যাবে। তুমি একটু তাড়াতাড়ি করো প্লিজ। চুমকির সাথে কথা বলতে বলতে বাকি রান্না শেষ করে ফেলে। চায়ের জন্য পানি বসিয়ে কিচেন কেবিনেট থেকে টিফিন বক্স নামিয়ে কিছু খাবার টিফিন ক্যারিয়ার আলাদা করে প্যাক করতে থাকে। নতুন ম্যাডাম, এই খাবারগুলো এই ঠিকানা দিয়ে দিবেন চাচা। আর হ্যাঁ, আপনি আগে নাস্তা করে তারপর বের হবেন। টিফিন ক্যারিয়ার ড্রাইভারকে দিয়ে দেয়। ড্রাইভার চলে যেতেই কথা আর চুমকি মিলে ডাইনিং টেবিলে খাবারগুলো রেখে আসে। চুমকি, তুমি বাকি খাবারগুলো রেখে দিও, সবাই চলে আসবে কিছুক্ষণ পর। আমি ফ্রেশ হয়ে আসছি। চুমকিকে কথাগুলো বলে উপরে চলে যায় কথা। কখন উঠেছেন?
আর উঠে এভাবে বসে আছেন কেন? ফ্রেশ হয়ে আসুন, সবাই নিচে অপেক্ষা করছে। কানের দুল পড়তে পড়তে আয়না তাকিয়ে বিছানায় অর্ধশোল থাকা ময়েজকে বলল। কিন্তু ময়েজের কথার বলা উক্তির দিকে খেয়াল নেই। সে তো নিজের সামনে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা এক রমণীর দিকে, যার শ্যাম বরণে একটা কলাপাতা রঙের শাড়ি, 2 হাতে চুড়ি, কানে ঝুমকা। কলাপাতা রঙের শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে কথাকে। নিজের শখের নারীকে অপরূপ রূপে সশরীরে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। চোখের পলক ফেলতে ভুলে গেছে। প্রতিটা মেয়েকে এত সুন্দর লাগে? কই, সে তো আরো মেয়ে দেখেছে, তাহলে কেন ভালো লাগেনি? নাকি নিজের ব্যক্তিগত মানুষকে নিজের কাছে সুন্দর লাগে? যে যেমনই হোক না কেন, দেখতে নিজের প্রিয় মানুষের চোখে সে তেমন ভাবেই অপরূপা। এভাবে তাকিয়ে না থেকে খেতে চ। ময়েজকে একইভাবে বসে থাকতে দেখে ময়েজের পাশে এসে কোমরে হাত দিয়ে কথাগুলো বলছিল। কিন্তু সেই কথা সম্পূর্ণ করার আগেই পাতলা ঠোঁটের মাঝে ঠোঁট এঁকে দিল। গাঢ় চুম্বনের পর ঠোঁটে ছোট করে কামড় দিয়ে এক দেরি না করে ওয়াশরুমে চলে যায়। মিষ্টির মোয়াজ বলুক। ময়েজ ওয়াশরুমে চলে যেতেই আলমারি থেকে ময়েজের জন্য ড্রেস বের করে বিছানার উপর রেখে বসে রইল আসার জন্য। মিস্টার ময়েজ চৌধুরী। পরিবারের সবাই মিলে আনন্দ করে সকালে নাস্তা করছিল। কিন্তু হঠাৎ করে কেউ ময়েজের নাম ধরে ডেকে উঠতেই হাসি ঠাট্টা বন্ধ করে দিয়ে কোথা থেকে গলার স্বর ভেসে এসেছে সেদিকে তাকায়। পুলিশ। পুলিশ কেন? দরজার কাছে পুলিশকে দেখে অবাক হয়ে নাজিয়া চৌধুরীর কথাগুলো বলল। আমি দেখছি, তোমরা খাওয়া কন্টিনিউ করো। সবার উদ্দেশ্যে কথাগুলো বলে ডাইনিং টেবিল থেকে উঠে যায় ময়েজ। ময়েজের পাশাপাশি কথাও তার সাথে যায়। হ্যাঁ অফিসার, বলুন, কি সমস্যা? আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে মিস্টার ময়েজ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? পুলিশ অফিসারের কথা শুনে অবিশ্বাস্যভাবে দাঁড়িয়ে রইল ময়েজ। এইদিকে খাবার টেবিলে থেকে সবাই চলে আসে। আমি কি জানতে পারি আমার হাজবেন্ডের বিরুদ্ধে কিসের মামলা দায়ের করা হয়েছে? আর কে করেছে? শক্ত কণ্ঠে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারকে প্রশ্ন করল কথা। ওনার বিরুদ্ধে মলেস্টেশন এবং চিটিং ফ্রডের মামলা দায়ের করা হয়েছে। আর মামলা দায়ের করেছে লিজা শিকদার। সবাই যতটা না অবাক হয়েছিল অ্যারেস্টের কথা শুনে, তার থেকে বেশি অবাক হয়েছে মামলা এবং মামলা দায়েরকারীর নাম শুনে। লিজা এমন মিথ্যা মামলা দায়ের করবে সেটা সবার ভাবনার অতীত ছিল। লিজা? লিজার নাম শুনে অবাক হয়ে প্রশ্ন করল নয়নতারা। হ্যাঁ, লিজা শিকদার। শিকদার কোম্পানির ভবিষ্যৎ এমডি। লিজা এমন কেন করবে? লিজা তো আমাদের রিলেটিভ, আর গতকালও সে আমাদের সাথে ছিল। এইটা মিথ্যে অভিযোগ অফিসার। নাজিয়া চৌধুরী পুলিশের কথার প্রতি উত্তরে কথাগুলো বলল। অফিসার, আমি কি একবার অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে পারি? কথা অফিসারকে কথাগুলো বলতেই অফিসার ওয়ারেন্ট কাগজ দেখিয়ে দেয়। এইসব মিথ্যে কথা। আমার ছেলের বিরুদ্ধে যেই অভিযোগ করা হয়েছে সবকিছু মিথ্যে। কোথাও যাবে নাও এখান থেকে। ময়েজকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলে নাজিয়া চৌধুরী। ফুপি, পুলিশের কাজ পুলিশকে করতে দাও। আর কথা আমার উপর বিশ্বাস রাখো। ময়েজের কথা শেষ হতেই পুলিশ অফিসার ময়েজকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। দেখছো তো এবার এই মেয়েকে? বাড়িতে আসতে না আসতেই ভাইয়াকে পুলিশে ধরে নিয়ে গেল। এই মেয়ে এইটা অপয়া, যেখানে যাবে সবকিছু শেষ করে দিবে। নতুন মামি ঠিক বলেছিল, এই মেয়ে খারাপ, আমাদের শেষ করে দিবে একেবারে। কথাগুলো শেষ হতে না হতেই সশব্দে উষার গালে থাপ্পড় পড়ল। আর সেই থাপ্পড় দিয়েছে স্বয়ং নাজিয়া চৌধুরী। এই প্রথম মায়ের হাতে থাপ্পড় খেয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে উষা। যত যাই করুক, মা কখনো গায়ে হাত তুলে শাসন করেননি। তাই আজকে থাপ্পড় হজম করতে পারছে না শেঠ। আমি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি। কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? কখন, কোথায় কি বলতে হয় জানো না? আর এইটা লিজা করেছে, কথা তো কিছু করেনি। সবকিছু লিজার জন্য হয়েছে। বুঝতে পেরেছো তুমি? যাও এখান থেকে, নিজের রুমে চলে যাও। মায়ের হাতে থাপ্পড় আর এত কথা শুনে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় উষা। বিয়ে? যেই সব মানুষ নিজেকে উপর থেকে যতটা শক্ত মনের অধিকারী দেখায়, আসলে সবাই কি ভিতর থেকে ততটাই শক্ত মনের অধিকারী?
যারা নিজেকে শক্ত খোলসের আবরণ দিয়ে ঢেকে রাখে তাদের সবার আলাদা আলাদা কিছু লুকানো কষ্ট থাকে। কথা নিজেকে যতটা পারে নিজেকে শক্ত আবরণ দিয়ে ঢেকে রাখার প্রয়াস করে, কিন্তু যখন নিজের আপন মানুষের কথা আসে তখন নিজেকে সামলানো সহজ নয়। ময়েজের সাথে বিয়েটা শর্তের হলেও ময়েজ তার স্বামী, মা বাবার পর মেয়েদের আপন বলতে স্বামী। আর যদি কোনো মেয়ের বিয়ের প্রথম দিনই স্বামীকে যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন কোনো মেয়েই নিজেকে শক্ত হয়ে থাকতে পারে না, নিজের শক্ত আবরণ থেকে বের হয়ে আসে। কথার ক্ষেত্রেও তাই, নিজেকে আর শক্ত করে রাখতে পারেনি। আমার সাথে কেন এমন হয় মাবুদ? আমি কি কারো ভালোবাসা পাবো না? যাদের তুমি আপন করে নিয়ে আসো আবার তাদেরই কেন আমার থেকে নিয়ে যাও? ছোটবেলায় মা বাবাকে নিয়ে নিলে, এখন আবার ময়েজকে ঘুরে করে দিলে। উষা কথাকে বাজে কথা বলার পর কথা ড্রয়িং রুম থেকে উপরে নিজেদের রুমে এসে কান্নায় ভেঙে পড়ে। তুমি এভাবে ভেঙে পড়ো না কথা। লিজা এমন একটা মিথ্যা মামলা কেন দিবে ঠিক বুঝতে পারছি না। ময়েজের উকিলের সাথে কথা বলছে তোমার ভাইয়া। তুমি চিন্তা করো না। নয়নতারার কথা শুনে নয়নতারাকে জড়িয়ে ধরে কান্নার জোর বাড়িয়ে দিল। আমার সাথে কেন এমন হতে হলো ভাবিমণি? উষা তো কোনো মিথ্যে কথা বলেনি। আমি সত্যি অপায়া, অলক্ষী। এইসব কথা বলে না কথা। তুমি তো স্ট্রং। তুমি ভেঙে গেলে ময়েজ নিজের মনোবল হারিয়ে ফেলবে। লিজা যে মিথ্যে অভিযোগ করেছে তার মধ্যে কোনো ভুল নেই। ময়েজ লিজাকে সবসময় এড়িয়ে চলত। বলতে গেলে ময়েজের পছন্দ ছিল না লিজাকে। তাহলে লিজা এমন অভিযোগ করেছে কেন সেটাই বুঝে আসছে না আমার। নয়নতারার শেষ কথাগুলো শুনে কথা নয়নতারার থেকে সরে এসে সোজা হয়ে বসল। ময়েজ লিজাকে এড়িয়ে চলত, অপছন্দ করত। হ্যাঁ, লিজা গায়ে পড়া স্বভাবের মেয়ে, উগ্র ব্যবহার, অহংকারী বলে ময়েজ সব সময় লিজাকে অপছন্দ করত। তবে হ্যাঁ, লিজা ময়েজকে পছন্দ করত। নয়নতারার কথা শুনে কিছু সময় চুপ করে কিছু একটা ভেবতে থাকে কথা। ভাবিমণি আমাকে লিজার নাম্বার দিতে পারবে? লিজার নাম্বার? কিন্তু কেন? তুমি লিজার নাম্বার দিয়ে কি করবে? লিজার নাম্বার চাওয়াতে অবাক হয়ে কথাকে প্রশ্ন করে নয়নতারা। তুমি দাও আমাকে, তারপর দেখো আমি কি করি। কথা নয়নতারার থেকে লিজার নাম্বার নিয়ে লিজাকে ফোন করে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে যায়। ভাবিমণি আমাকে এখন একটু বের হতে হবে, তুমি একটু সামলে নিল। লিজার সাথে কথা শেষ করে নয়নতারাকে কথাগুলো বলে যেভাবে ছিল কথা সেইভাবে বাড়ি থেকে বের হয়ে যায়। আমাকে এখানে ডেকেছো কেন? একটা কফি শপে মুখোমুখি হয়ে বসে আছে কথা আর লিজা। লিজাকে ফোন করে সে এখানে ডেকেছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল লিজা। আমার সাথে তোমার কিসের কথা থাকতে পারে? তোমার মতো মেয়ের সাথে আমার কথা বলতে রুচিতে বাদে। একটা লো ক্লাসের মেয়ের কেনে যে তখন আসতে রাজি হয়ে গেলাম। লিজার কথাগুলো শুনে একটু হাসল কথা। নয়নতারা যে কোনো মিথ্যে কথা বলেনি সেটা প্রমাণ হয়ে গেছে। অহংকার, দাম্ভিক অনেক। ময়েজকে ভালোবাসো? হ্যাঁ, নিজের থেকেও বেশি ভালোবাসি আমি ময়েজকে। কিন্তু তুমি আমার থেকে ময়েজকে কেড়ে নিয়েছো। ভালোবাসো বলেই কি মিথ্যে অভিযোগ দায়ের করেছো তুমি? এইটাই বুঝি তোমার ভালোবাসো? হি লিসন, আমাকে তুমি ভালোবাসা শেখাতে আসবে না। আমি যদি ময়েজকে না পাই তাহলে আমি অন্য কাউকে ময়েজের আশেপাশে আসতে দিব না। লিজের কথা শুনে আর একটু এসে উঠল কথা। লিজা যে রেগে গিয়েছে সেটা নিশ্চিত। আর একটু রাগিয়ে দিতেই কিছু গাজালার কথা বলে লিজাকে। কিন্তু আমি তো অলরেডি ময়েজের জীবনে এসে গেছি। শুধু জীবনে নয়, ময়েজের মনে, ঘরে, ময়েজের সবকিছুতেই এখন আমার বিচরণ। ময়েজ আমাকে ভালোবাসে, তার জন্য তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে। এন্ড ইউ নো, আমি নিজের কাজ শুরু করে দিয়েছি। আমি তোমাকে চিরতরের মতো শেষ করে দিব। আই মিন ইট। হেল করে দিব তোমাদের জীবন। আচ্ছা ঠিক আছে, সেই চেষ্টা তুমি করে যেতে পারো। তবে আমি কিন্তু জানি ময়েজ তোমার সাথে কিছুই করেনি। তুমি তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছ। আর তুমি হয়তো আমার সম্পর্কে কিছুই জানো না। সো বি কেয়ারফুল। কথার শেষ কথা শুনে লিজা হাত কচলাতে লাগলো। কপালে হালকা ঘামের কণা বের হতে লাগলো। সাথে কিছু আচরণ লক্ষ্য করে রাখলো কথা। আমি শরীর খারাপ লাগছে, আমি বাড়িতে যাব। নেক্সট টাইট আমাকে রাখবে না।
কথাগুলো শেষ করে এক মুহূর্ত দেরি না করে লিজা কফি শপ থেকে বের হয়ে যায়। থ্যাঙ্কস লিজা, তবে তোমার এই ছোট মাথায় যে এমন কিছু আসবে সেটা বিশ্বাস হচ্ছে না। কিছু একটা তো আছে। নিজে নিজে কথাগুলো বলে কফির বিল মিটিয়ে কথা বের হয়ে যায় কফি শপ থেকে। বিয়ে? তাও আবার লিজাকে? তোমার মাথায় ঠিক আছে কথা? তুমি আমার স্ত্রী হয়ে আবার আমার বিয়ের কথা বলছো? হ্যাঁ বলছি, আমাকে একটু বিশ্বাস করুন। আপনাকে এখন এখান থেকে বের করার এইটাই বেস্ট অপশন হবে। আপনার এই খবর সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। লিজা বলেছে আপনি বিয়ে করতে চাইলে এই কেস উইথড্র করে নিবে, আর মিডিয়ার সামনে বলবে এইটা ভুল খবর। আপনি শুধু বলে দিবেন বিয়ে করতে রাজি, বাকি সবকিছু আমি সামলে নিব। কথা কফি শপ থেকে বের হয়ে সোজা থানায় চলে আসে ময়েদের সাথে দেখা করতে, আর কফি শপে বসে সবকিছু প্ল্যানিং করে আসে। সরি কথা আমি পারবো না। কথা আমার একটা কথা রাখবে? ময়েজের এক রুক্ষ কথা শুনে বিরক্তিতে কপাল কুঁচকে নেয় কথা। সবকিছুতে বাড়াবাড়ি মনে করে। কথা আমি চাই আমার কেস তুমি হ্যান্ডেল করো। আমি মিডিয়ার ভয়ে মিথ্যে আশ্রয় না, সত্যি তথ্যর ভিত্তিতে বের হয়ে আসতে চাই। তুমি তো আমার সৎ আদর্শবান উকিল বউ। ময়েজের কথা শুনে বিরক্তর আভা সরিয়ে নিয়ে আরো কিছু ভেবে নেয় কথা। ঠিক আছে, আমি আপনার কেস হ্যান্ডেল করব। আমাকে সবকিছু সাজাতে হবে, নতুন করে সবকিছু ভাবতে হবে। আর আপনার মায়ের আরো কিছু কথা বলতে গিয়ে হঠাৎ করে কথা মাঝপথে গিয়ে চুপ করে যায়। নিজের মায়ের সম্পর্কে কিছু শুনতে গিয়ে কপালে ভাঁজ পড়ে যায় ময়েজের। মিসেস আরাফাত কি করেছে কথা? কিছু না, আজকে আমি আসছি। ময়েজকে আর কিছু বলতে না দিয়ে দ্রুত কদমে থানা থেকে বের হয়ে আসে কথা। এখন যেতে হবে হসপিটালে, যেখানে রফিক সাহেবকে রাখা হয়েছে। রিয়াদ টেক্সট করেছিল সেখানে যেতে। নেই মানে কি? ময়েজকে অ্যারেস্ট করা হয়েছে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। আগামীকাল কোর্টে নেওয়া হবে। এই 1 সপ্তাহে অনেক কিছু ঘটে গেছে। রফিক সাহেবের শরীর রেসপন্স করেছে, সম্পূর্ণভাবে সুস্থ না হলেও কথা বলতে পারে ধীরে ধীরে। ওই দিন রাতে কি হয়েছে ছিল আর কেউ নাকি ইনজেকশন পুশ করেছিল সেই সব কিছু জানতে পেরেছে। এইদিকে লিজার বিরুদ্ধে কিছু প্রমাণ কালেক্ট করা হয়েছে। যদিও এতে সবকিছু প্রমাণ হবে না, তবে ময়েজকে বের পেতে সাহায্য করবে। কথা এতটা রিস্ক নিয়ে কি ঠিক হবে? এমনিতেই ওনার লাইফ রিস্ক আছে। রিয়াদ একদম ঠিক কথা বলেছে কথা। এইটা বেশি রিস্ক হয়ে যাচ্ছে। রিয়াদের কথার পরিপ্রেক্ষিতে রিয়াদের বাবা নিশাদ সাহেব একই কথা বললেন কথাকে। কথা মনোযোগ সহকারে কথাগুলো শুনল। হ্যাঁ আঙ্কেল, এইটা রিস্ক, কিন্তু এই রিস্ক না নিলে আপনাদের সবাইকে রিস্কে নিয়ে চলতে হবে। সুমন শিকদার আর ইয়াসমিন আরাফাত মিলে যেই প্ল্যানিং করেছে সেই প্ল্যানে তাদের কুপঘাত করতে হবে। আমার আর ময়েজের বিয়ের কথা শুনে নিজের মেয়েকে দিয়ে যেই কার্যসিদ্ধি করতে চাই তারা আমি তা হতে দিব না। কিন্তু কথা, আমি রফিক সাহেবের হাতের আংটির মাঝে একটা ছোট ট্র্যাকিং ডিভাইস সেট করে দিয়েছি, আর ওনার শার্টের উপরের বোতামে হিডেন ক্যামেরাও আছে। আর পুলিশকে তো আগে থেকেই ইনফর্ম করা আছে। এখন শুধু প্ল্যান মতো কেব আমাদের কাজ করতে হবে। আই থিঙ্ক একটু পরে থেকেই স্যার 202 নম্বর কেবিনের পেশেন্ট কেবিনে নেই। তাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের কথা শেষ হওয়ার আগেই একজন নার্স এসে নিশাদকে কথাগুলো বলল। নেই মানে কি? 202 নম্বর কেবিনে কার ডিউটি ছিল? আর সম্পূর্ণ হসপিটাল খুঁজে দেখো। একটা মানুষ কিভাবে এভাবে হারিয়ে যেতে পারে? হসপিটাল অথরিটির কাছে এখন কি বলবো আমি? যাও সবাই মিলে খুঁজে বের করো তাকে। নিশাদ চিল্লিয়ে নার্সকে কথাগুলো বলতেই নার্স মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, স্যার ওই কেবিনে নার্স সুমির ডিউটি ছিল। কে জানি ওনাকে সেখানে আহত করে ফেলে রেখে গিয়েছে। যাও সবাই পেশেন্টকে খুঁজ বের করো। নিশাদ কথাগুলো বলতেই নার্স সেখান থেকে চলে যায়। আঙ্কেল, কাজ শুরু হয়ে গিয়েছে, এখন আমাদের কাজে লেগে যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। নিশাদ সাহেবকে কথাগুলো বলতেই উনি মাথা নেড়ে সম্মতি দিতেই কথা রিয়াদ, কণা এবং মিম সবাই হসপিটাল থেকে বের হয়ে আসে আর নিজ নিজ কাজে লেগে পড়ে। কি রে রফিক, কি খবর তোর? শালা কই মাছের জান তোর?
যেই বিষ প্রয়োগ করেছিলাম সেই বিষে এতদিনে তুই গলে পচে মরে যেতি। কিন্তু ওই কথা আমার সবকিছু বেচতে দিল। কি ভেবেছিল আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে আর আমি জানবো না? যেমন করে ওর বাপকে মেরেছি তেমন করে ওকে মেরে ফেলবো। তার আগে তোকে মরতে হবে। তুই মরে গেলে আর কোনো প্রমাণ থাকবে না আমাদের বিরুদ্ধে। আমার মেয়েকে কাঁদিয়েছে তার সুদ আমি নিবই। তিলে তিলে গড়ে তোলা আমার তাসের ঘর ওই পুতকে মেয়ে নিমিশে ভেঙে দিবে আর আমি সেটা দেখবো। রফিক সাহেবের চারপাশে গোল চক্রাকারে ঘুরতে ঘুরতে কথাগুলো বললেন সুমন শিকদার। তার থেকে একটু দূরে ইয়াসমিন আরাফাত দাঁড়িয়ে আছেন। শহর থেকে বেশি কিছুটা দূরে একটা পরিত্যক্ত গ্যারাজে নিয়ে আসা হয়েছে রফিক সাহেবকে। একদিন সব সত্যি সবার সামনে আসবে সুমন শিকদার। আমাকে মেরে ফেললে যে মেয়ে তোমার পিছনে আদা জল খেয়ে লেগেছে সে আমার মৃত্যুর পর আরো মরিয়া হয়ে উঠবে তোমাকে ধ্বংস করতে। তোমার মিথ্যের পাহাড় ভেঙে গুড়িয়ে দিবে। তার আগেই কথা শেষ হয়ে যাবে। আর কথা শেষ হওয়ার আগে তোকে শেষ করি। ইয়াসমিন। সুমন শিকদার রফিক সাহেবকে কথাগুলো মিসেস আরাফাতকে রেখে উঠতে তিনি নিজ সাইড ব্যাগ থেকে একটা গান বের করে এগিয়ে আসে সুমন শিকদারের দিকে। অনেক বেঁচে থেকেছ রফিক, এবার তোমার মরার পালা। ডোন্ট মুভ মিস্টার শিকদার। যদি নিজ জায়গা থেকে একজন নড়ার চেষ্টা করেছেন তো আমি আপনার প্রাক্তন এবং ক্রাইম পার্টনারকে শুট করে দিব। আর হ্যাঁ, পুলিশ কিন্তু আছে, সো বি কেয়ারফুল। রফিক সাহেবের দিকে তাক করে রাখা ট্রিগারে চাপ দেওয়ার আগেই সেখান কথা সহ পুলিশ উক্ত স্থানে এসে উপস্থিত হয় এবং সুমন শিকদার সহ ইয়াসমিন আরাফাতকে হাতে নাতে ধরে ফেলে তারা। কি মিস্টার শিকদার, কি ভেবেছিলেন আপনি একের পর এক ক্রাইম করে যাবেন আর কেউ কিছু বুঝতে পারবে না? আপনাকে কেউ শাস্তি দিতে পারবে না? আমার বাবাকে মেরে আবার আমার মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন আপনি। শুধু আমার মা বাবাকে না, ময়েজের মাকে মেরে ফেলেছেন আপনি। আর সুন্দর করে সেটা হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিয়েছেন। তাকে মারার কি কারণ ছিল মিস্টার শিকদার? তুমি এত কিছু জানলে কি করে? তোমাকে এইসব কথা কে বলেছে? কথার মুখে নিজের কুকর্মের কথা শুনে অবাক আর কিছুটা বিচলিত হয়ে প্রশ্ন করেন তিনি। সুমন শিকদারের কথা শুনে হেও হাসল কথা। আমি কি করে জানি সেটা বড় কথা নয় মিস্টার শিকদার। বড় কথা হচ্ছে আমি যেই কথাগুলো বলেছি তার মাঝে চুল পরিমাণ মিথ্যে নেই এটা। হ্যাঁ, আমি মেরেছি ময়েজের মাকে। আমার সব কুকর্মের কথা সে জেনে গিয়েছিল। ভয় দেখাচ্ছে আমাকে। আর তোর বাপের কাছে আমার বিরুদ্ধে প্রমাণ দিয়েছিল। তাই ময়েজের মাকে বালিশ চাপা দিয়ে আমি তাকে মেরে ফেলেছি। আর তোর বাপকে গাড়ি চাপা দিয়ে। কিন্তু ইয়ামিনের এত এত সম্পত্তি দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। তাই তো নিজের ভালোবাসার মানুষকে দিয়ে ইয়ামিনের বিয়ে দিয়ে দেয় মিথ্যে কথা বলে। বলি যে ময়েজের জন্য বিয়ে করতে, এতে করে সে মা পাবে। আর বোকা ইয়ামিন তো আমার কথা মেনে নিয়ে আমার প্রাক্তনকে বিয়ে করে। তারপর সবকিছু ঠিক ছিল, কিন্তু জানি না হঠাৎ করে সব সম্পত্তি ময়েজের নামে করে দিল ইয়ামিন। তারপর থেকে আবার নতুন করে সবকিছু পরিকল্পনা করতে থাকি। সবকিছু ঠিক ছিল, কিন্তু কোথা থেকে ময়েজ তোকে বিয়ে করে নিয়ে আসলো আর আমার সবকিছু বেচতে দিতে চাইছিল। তাই তো আবার মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছি। রাগের খুব থেকে সব সত্যি কথা বলে দেয় সুমন শিকদার। যদিও কথা সব সত্যি জানতো না, কিন্তু কিছুটা সন্দেহ ছিল। আর সেই সন্দেহ থেকেই সত্যি কথা বের হয়ে আসলো। আপনি কি সত্যি কোনো বাবা? নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের মেয়েকে ব্যবহার করতে দুইবার ভাবলেন না? এইবার নিজে থেকে প্রস্তুত হয়ে যান সারা জীবন অন্ধকার জেলে পচে গলে মরার জন্য। কথা বলে শেষ হতে পুলিশ অফিসার সুমন শিকদার আর ইয়াসমিন আরাফাতকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। আর কথা সহ বাকি সবাই সেখান থেকে বিজয়ের হাসি হেসে প্রস্থান নেন। এখন উদ্দেশ্য থানায় যাওয়া এবং সকল প্রমাণ পেশ করে ময়েজকে মুক্তি করা। ধন্যবাদ ময়েজ সাহেব। কেন? আপনি যদি এত সাহায্য না করতেন তাহলে আমি এত তাড়াতাড়ি সত্যিটা জানতে পারতাম না। ধন্যবাদ আপনাকে। রাত 10টা বাজে। ময়েজের সাথে ব্যালকনিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুইজন। আমার অন্ধকার জীবনে তুমি এই ফালি রোদ, আমার মুক্ত আকাশে তুমি 7 রঙা প্রজাপতির মেঘফুল। আমার এই ছোট জীবনে অবশেষে তোমায় হলো পাওয়া। সমাপ্ত।